জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করা এনসিপির ভেতর বাইরে চাপ বেড়েছে। দিন দিন বাড়ছে দলটির পদত্যাগী শীর্ষ নেতার সংখ্যা। তাদের অভিযোগ, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এনসিপিকে জামায়াতের উপর নির্ভর করতে হবে। জোটে জামায়াতই প্রধান শক্তি হওয়ায় তাদের সঙ্গে এনসিপির কোনো আদর্শিক পার্থক্য থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করার পর থেকে আমরা দেখেছি দলটির পরিচিত মুখগুলোর একটা বড় অংশই কিন্তু দল ছেড়েছে। জামায়াতের সাথে জোট করে এনসিপি কি ব্যাপক চাপের মধ্যে রয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আজকে আমাকে এখানে যুক্ত করার জন্য। আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, দলের যে সিদ্ধান্তটি হয়েছে যে জামাতের সাথে জোট না, বেসিক্যালি এইটা যে অ্যালায়েন্সটা হয়েছে, এখানে এই মুহূর্তে প্রায় 14টি দল আছে। সুতরাং এইটা শুধু জামাতের সাথে জোট বলার সুযোগ নেই। এই জোটটা হয়েছে, এটা একটা প্রো রিফর্ম জোট। আমরা যদি বিষয়টা এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে, ধরেন আমরা তো মাঠে ইলেকশনের কাজে এবং গণভোটের প্রচারণায় গিয়েছিলাম। যখন গিয়েছি তখন দেখেছি যে একটা জোট তারা মাঠে মানুষকে ইলেকশনে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে একটা কনফিউশন ক্রিয়েট করছে যাতে তারা না ভোট দেয়। তো বাংলাদেশের এই নতুন বাংলাদেশের যেই গণতান্ত্রিক উত্তরণ, সেইটার জন্য অবশ্যই অবশ্যই সংস্কারের প্রয়োজন, এবং তার জন্যই সংস্কারের তো। প্রয়োজন অবশ্যই, সেটা আমরা অবশ্যই জানি। এবং আমার প্রশ্নটা আপনার কাছে ছিল, সেটা হচ্ছে যে এনসিপি কে কোনো চাপের মধ্যে রয়েছে কিনা। জি, এই সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করে যেই যেই অ্যালায়েন্সটা এই সংস্কারের জন্য কাজ করছে, আমরা সেই অ্যালায়েন্সের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি প্রশ্ন করছিলেন যে আমাদের দলের বেশ কিছু নেতা যারা আছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাতে এছাড়াও এই জোটের কারণে আমরা কোনো আভ্যন্তরীণ চাপের মধ্যে আছি কিনা। দেখেন, এই যখন সিদ্ধান্তটা হয় তখন আমাদের এক্সিকিউটিভ কমিটিতে এইটা নিয়ে একটা ভোট গ্রহণ হয়, যেখানে 2/3 মানুষ এই ভোট এই এই জোটের পক্ষে সমর্থন জানিয়েছে। এবং পরবর্তীতে জেনারেল মেম্বার যারা আছে তাদের মধ্যেও একটা আম, অনানুষ্ঠানিকভাবে মতামত গ্রহণ করা হয়, যেখানে 214 জন সদস্যের মধ্যে 30 জন সদস্য অনাপত্তি জানিয়েছে লিখিতভাবে, আর বাকি সবাই কিন্তু এই জোটের পক্ষে মতামত দিয়েছে। এখন যেই 14 জনের কথা আপনি মেনশন করছেন, যে আমাদের যেই 14 জন নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাদের সকলের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। এবং আমরা তাদের যেই সিদ্ধান্ত বা তাদের যেই মতামত, সেই মতামতকে অবশ্যই সম্মান জানাই। এবং যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে আগাতে চাচ্ছি, সুতরাং আমাদের দলের প্রত্যেক নেতা কর্মীর মতামতের গুরুত্ব আছে, এবং তাদের মতামতকে আমরা ইভালুয়েট করে তাদের সাথে আলোচনা করছি এবং তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আশা করি দলের অবস্থান যখন সুস্পষ্ট হবে যে আমরা কোনো আদর্শিক জোটে যাইনি, ইট ইজ জাস্ট অ্যান ইলেকটোরাল অ্যালায়েন্স, তখন সবাই দলের নিজেদের অবস্থান নিয়ে অবস্থান যদি স্পষ্ট বলি, যে হবে। আপনার এই কথার সাথে দুদক, ইসি অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সব দিক থেকেই কি একটা চাপ কি রয়েছে এনসিপির দিকে? দেখেন, এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে। আমি তো আপনাকে একটা বিষয় বললাম যে এটা প্রো রিফর্ম অ্যালায়েন্স হয়েছে, যে যারা রিফর্মের পক্ষে কাজ করছে আমরা তাদের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি আমাদের যেটা একটা বড় কনসার্ন ছিল, যে ধরেন যারা জাতীয় পার্টিকে অবস্থান দেওয়ার চেষ্টা করছে, যে জোটের সাথে যেই জাতীয় পার্টি ছিল দীর্ঘদিন আওয়ামী লীগের আমিরামি ভোট নির্বাচন করানোর জন্য তাদের সহযোগী, সেই সেই জোটটার সাথে আমাদের যদি যাই, তাহলে আমাদের একটা শঙ্কা আছে যে এই যে জুলাইতে যারা ফ্রন্ট লাইনার্স ছিল, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিচার নিশ্চিত করার ব্যাপারে আমরা খুব একটা আসলে তাদের উপর আস্থা রাখার সুযোগ আমরা পাইনি। এটা ছাড়াও ভারতীয় আগ্রাসন বিরোধী বা বিভিন্ন পররাষ্ট্র নীতির বিষয়ে যে অবস্থান, সেই অবস্থানের দিক থেকে আমরা দেখছি যে যে হাদি ভাই যখন ভারত বিরোধী আগ্রাসন বিরোধী অবস্থান শক্তভাবে নিচ্ছিলেন, তখন হাদি ভাইকে গুলি করে মেরে ফেলা হলো। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর ছিল, যে আমরা আসলে এই এই যে লড়াইটা, এই যে আজাদির যুদ্ধটা, আমরা যে বাংলাদেশকে পরাশক্তির শৃঙ্খল থেকে মুক্ত করার যে আমার যুদ্ধটা, প্রশ্নটা সেই যুদ্ধটা এখানেই, আমরা। সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যে দল, সেই দলের প্রতি অনেক প্রত্যাশা ছিল অনেক মানুষের। এই দলে প্রতিদিন পদত্যাগ এবং নেতাদের বিরুদ্ধে সমালোচনা, আসলে এমন পরিস্থিতি কেন তৈরি হলো?
এমন পরিস্থিতির একটা বড় কারণ হচ্ছে যে এই যে পদত্যাগের কথাটা তো বললাম, যে ধরেন আমাদের দল তো মধ্যপন্থী দল, এবং কেউ সমালোচনাও কিন্তু ডানপন্থী। অনেক বেশি হচ্ছে এনসিপির নেতাদেরকে নিয়ে। ওটা একটু আমাকে এক্সপ্লেন করতে দিলে আমি বলতে পারবো। ধরেন বামপন্থীরাও আছেন, ডানপন্থীরাও আছেন। এখন আমাদের তো একদম ফার রাইট যাওয়ার সুযোগ নেই, ফার লেফট যাওয়ার সুযোগ নেই। যখন মতামত নেওয়া হয় তখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ চিন্তা করে ধরেন এই রিসেন্ট দুইটা ঘটনা যদি বলি, যে এই যে জুলাই ফ্রন্টলাইনার্স, তাদেরকে নানান ধরনের মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আজকে আপনাদের নিউজে একটু আগেই জানানো হলো যে ঢাকা দক্ষিণের কামরাঙ্গীরচরের একজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি সকালে এই বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলন না করতাম, আজকে কিছুক্ষণ আগে মাত্র তাকে ফিরে পাওয়া গিয়েছে। এবং উনি এখন মানসিক অবস্থা কি তা বলে বোঝানো যাবে না। 11 দিন শুভরবিকে আটকিয়ে রাখা হয়েছে, যে মাত্র একটা কলেজ শিক্ষার্থী। এইটা মাত্র শুরু হয়েছে। এবং সমস্ত গণমাধ্যম, মিডিয়া, এমনকি সরকারি কর্মচারী বৃন্দ এবং যারা গোয়েন্দা সংস্থা, সকলে একটা একটা অঘোষিত প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং তাকে মেনেই নিয়েছে আপনার যে বক্তব্য তিনি স্পষ্ট। এই ধন্যবাদ পরিস্থিতিতে হুমায়রা আমাদের নূর।